Friends, today I will start with Walter de la Mare's poem Someone. This is lesson 12 of class 8. Someone, কেউ, কোনো একজন, the identity of which is not known to the poet or to the speaker. This is a kind of supernatural poem but is written in a fine way and is reminiscent of Walter de la Mare's famous poem The Listeners. লিসনার্স কবিতার সঙ্গে সামওয়ান কবিতার থিমেটিক একটা মিল রয়েছে, রহস্যময়তা তৈরি করেছে এই কবিতা। De la Mare was born in Kent at 83 Marian Road, Charlton. কেন্টে জন্মগ্রহণ করেন ওয়াল্টার ডি লা মেয়ার। Partly descended from a family of French Huguenots and was educated at St. Paul's Cathedral School. পড়াশোনা করেন সেন্ট পলস ক্যাথিড্রাল স্কুল থেকে। He was born to James Edward de la Mare. তার বাবা ছিলেন জেমস এডওয়ার্ড ডি লা মেয়ার, a principal at the Bank of England, and Lucy Sophia Browning, এবং তার মা ছিলেন লুসি সোফিয়া ব্রাউনিং। অনেকে এই লুসি ব্রাউনিং এর সঙ্গে রবার্ট ব্রাউনিং এর সম্পর্ক খোঁজেন, কিন্তু এটা অনেকে আবার অস্বীকার করেন যে লুসি রবার্ট ব্রাউনিং এর ভাইঝি ছিলেন না। যাই হোক, লুসি ব্রাউনিং এবং জেমস এডওয়ার্ড ডি লা মেয়ার, তাদের সন্তান হলেন ওয়াল্টার ডি লা মেয়ার। De la Mare was also a notable writer of ghost stories. His collections Eight Tales, The Riddle and Other Stories, The Connoisseur and Other Stories, On the Edge and The Wind Blows Over contain several ghost stories each. এগুলো সব ভৌতিক গল্প এবং রহস্যময়তায় পরিপূর্ণ এগুলো। De la Mare's supernatural horror writings were a favorite of H.P. Lovecraft, who in his classic study Supernatural Horror in Literature remarked that he is able to put into his occasional fear studies a keen potency which only a rare master can achieve. এইভাবে প্রশংসিত করেছেন H.P. Lovecraft about De la Mare. John de la Mare. ওয়াল্টার জন ডি লা মেয়ার 25 এপ্রিল 1873 জন্মগ্রহণ করেন 1873 সালের 25 এপ্রিল এবং তিনি মারা যান 22 জুন 1956 সালে। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড নভেলিস্ট। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, ছোট গল্পের লেখক এবং ঔপন্যাসিক। হি ইজ প্রবাবলি বেস্ট রিমেম্বার্ড ফর হিজ ওয়ার্কস ফর চিলড্রেন অ্যান্ড হিজ পোয়েম দ্য লিসনার্স। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে রয়েছেন তার দ্য লিসনার্স কবিতার জন্য। দ্য লিসনার্স কবিতায় সেই বিখ্যাত লাইন, ইজ দেয়ার এনিবডি দেয়ার, কেউ কি ওখানে রয়েছো, বলে দরজায় টোকা দিয়ে যখন একজন ট্রাভেলার প্রশ্ন করেছিল। সেই রহস্যময়তা এই কবিতাতেও আমরা তার একটা সুর ধ্বনিত হচ্ছে পাবো। হিজ ক্যারিয়ার এজ এ রাইটার স্টার্টেড অ্যাবাউট 1895, ফলে 1895 থেকে প্রায় তার রাইটিং ক্যারিয়ার শুরু হয়। He continued to publish to the end of his life. জীবনের শেষ পর্যন্ত তিনি প্রকাশ করতে থাকেন। In his poems, De la Mare has described the English sea and coast. তার কবিতাগুলোতে সমুদ্রের উপকূলের বর্ণনা আমরা পাই। The secret and hidden world of nature. প্রকৃতির যে রহস্য এবং গুপ্ত সম্পদ সে সম্বন্ধেও ওয়াল্টার জন ডি লা মেয়ার তার কবিতায়, তার লেখালেখির মধ্যে প্রকাশ করেছেন। এবং এই কবিতাটাও কোনো ব্যতিক্রম নয়, যে কবিতায় আমরা দেখতে পাবো প্রকৃতির রহস্যময়তা, প্রকৃতির যে আশ্চর্য বিস্ময় প্রকৃতির মধ্যে রয়েছে এবং প্রকৃতি তার সৌন্দর্য এবং বিস্ময়কে দেখানোর জন্য মানুষকে ডাক দিচ্ছে যেন। Let's share the previous activities. What are the things that make a forest interesting at night? বলতো বন্ধুরা, জঙ্গলের কোন জিনিসগুলো রাতের বেলায় বেশ আকর্ষণীয় হয়ে ওঠে, বা জঙ্গলের আকর্ষণীয় জিনিস কোনগুলো রাতের? ফলে আমরা সাইটস অ্যান্ড সাউন্ডস এর কথা বলতে পারি। আমরা কোন কোন শব্দ রাতের বেলা জঙ্গলে বা বনে পাই সেগুলো আমাদের একটা লিস্ট করতে হবে।
তোমরা চেষ্টা করো একটা লিস্ট করে ফেলতে, ঝিঝি পোকার ডাক, পেঁচার ডাক, কিংবা আর কোন কোন ডাক তুমি শুনতে পাবে বলে মনে হয় বা তোমরা শুনে থাকো সে সম্বন্ধে একটা তালিকা তৈরি করো। নাম্বার 2, would you prefer staying alone in a forest at night or would you like to have your friends with you? তুমি কি পছন্দ করবে বনে রাতের বেলায় একা থাকতে, নাকি তুমি তোমার বন্ধুদের সঙ্গে থাকতে পছন্দ করবে? গিভ রিজনস ফর ইওর অ্যান্সার। ফলে যারা একটু ভীতু স্বভাবের তারা বন্ধুদের সঙ্গে থাকতে পছন্দ করবে, আই এম শিওর। এবং যারা অ্যাডভেঞ্চারাস, যারা খুব অ্যাডভেঞ্চার ভালোবাসে, যারা প্রকৃতির নির্জনতাকে উপভোগ করতে চায়, তারা রাতের বেলায় বনে থাকতে চাইবে একা। যাই হোক, তোমরা তোমাদের মতামত জানাও, কারণ বন প্রকৃতি আসলে তার একটা নিজস্ব আকর্ষণ রয়েছে, তার একটা নিজস্ব ডাক রয়েছে। সে ডাক আমরা সবাই শুনতে পাই না। যাদের সেই শোনার কান থাকে, প্রকৃতিকে বোঝার কান থাকে, তারা কেবলমাত্র সেই ডাক শুনতে পায়। চলো আমরা সামান কবিতা পড়ব, যেটা ওয়াল্টার ডিলামেয়ারের একটি বিখ্যাত কবিতা। সামন বাই ওয়াল্টার ডিলামেয়ার ইজ এ শর্ট 16 লাইন পোয়েম, মাত্র 16 লাইনের একটি ছোট কবিতা, that is written with a vaguely repeating pattern of end and slant rhymes. অন্তমিলও রয়েছে, end rhymes রয়েছে এবং slant rhymes অর্ধ রাইম রয়েছে। The poet made use of a number of similar endings in this piece, giving the poem a sing-song like melody that is appropriate for its short length and goal of appealing to children. ছোটদের কাছে একটা ভীতিপ্রদ একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে, সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার ক্রিয়েশনের ক্ষেত্রে এই রাইমগুলো এবং রিপিটেশনগুলো সাহায্য করেছে। বলে বন্ধুরা, যখন কবিতা পড়বো আমরা পড়াতে পড়াতে পরিষ্কার করব। চলো বন্ধুরা, কবিতা পড়া শুরু করব। আশা করি তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তোমাদের সম্পূর্ণভাবে করায়ত্ত হয়ে যাবে এবং টোটাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দরকার। চলো বন্ধুরা, শুরু করা যাক। Someone came knocking at my wee small door. Someone came knocking. I am sure, sure, sure. I listened, I opened, I looked to left and right, but not there was a stirring in the still dark night. ফলে এটা হচ্ছে কবিতার ফার্স্ট ফেজ, আর তারপরে সেকেন্ড ফেজ শুরু হচ্ছে। আমরা এই কয়েকটি লাইনের আগে মানে দেখে নেব। Someone came knocking, কেউ একজন এলো। নকিং অর্থাৎ টকটক আওয়াজ করে, দরজায় আঘাত করে। ফলে সামওয়ান কেম নকিং, কোনো একজন লোক এলো, যে লোকের পরিচয় আমরা এখানে পাচ্ছি না, এবং এখানে স্পিকার তাই বলছে, এখানে কবি হতে পারে বা স্পিকার, যেখানে আই যাকে বোঝানো হচ্ছে। ফলে দ্য স্পিকার ওয়াজ অ্যাজ ইফ ইন এ রুম ইন দ্য ফরেস্ট অর জঙ্গল, বনে বা জঙ্গলে কটেজে তিনি একা রয়েছেন, এবং সামওয়ান কেম নকিং, তার দরজায় কেউ করাঘাত করেছিল। ফলে এটা একটা আমরা ড্রামাটিক সাসপেন্স এবং ড্রামাটিক অ্যাকশন পাচ্ছি। অ্যাট মাই উই স্মল ডোর, উই মিনস ভেরি স্মল, টিনি, এবং উই অ্যান্ড স্মল, দিজ আর টু সিনোনিমাস ওয়ার্ডস। ফলে উই শব্দটা ব্যবহার করার মধ্য দিয়ে কবি একটা এমফ্যাসিস দিয়েছেন, ফলে ডোরের উপরে। অর্থাৎ কবির যে জগৎ সেটা একটা, বা এখানে যে স্পিকার তার জগৎটা খুব ক্ষুদ্র, কিন্তু যে এসেছিল বা যার ডাক এসেছিল সে বৃহৎ বা অনেক বড়, সেটা ইন্ডিকেট করছে। সামওয়ান কেম নকিং, কেউ একজন এসে দরজায় টোকা দিল। ফলে আমরা টক 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 3 বার টোকা দেওয়ার একটা শব্দ শুনতে পাই। আই এম শিওর, শিওর, শিওর। কবি কেন এই থ্রাইস হ্যাজ ইউজড দ্য ওয়ার্ড শিওর? জাস্ট তিনি নিশ্চিত, 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 আমি হই নিশ্চিত, 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 এই 3 বার নিশ্চিত কথাটাকে বা শিওর কথাটাকে ব্যবহার করেছেন আসলে নকিং এর রিজেম্বলেন্স হিসাবে, যেন তিনি সাদৃশ্য পাচ্ছেন টক টক টক, তার জন্যই তিনি বলছেন শিওর, শিওর, শিওর। এটারই আসলে রিফ্লেকশন, নকিং এর রিফ্লেকশন সাউন্ড এটা। কবি বলছেন আমি নিশ্চিত, আমি নিশ্চিত, আমি নিশ্চিত। আসলে কবির এই নিশ্চিত হওয়া বোঝাচ্ছে in this poem the natural and supernatural world has been mixed up. এই কবিতায় কবি প্রাকৃতিক এবং অতিপ্রাকৃত জগৎ দুটোকে মিশিয়ে দিয়েছেন। I listened, এবং কবি যখন তার ছোট দরজায় টোকার শব্দ শুনলেন এবং নিশ্চিত হলেন,
নিশ্চিতভাবে শুনলেন। আই লিসেন্ড মানে আমি শুনলাম। আই ওপেন্ড আমি খুললাম, তিনি দরজা খুললেন। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট আমি বাঁ দিকে আর ডান দিকে তাকালাম। লুকড মানে তাকালাম, আই লুকড আমি তাকালাম। বাট নট দেয়ার ওয়াজ এ স্টায়ারিং। নট মিনস নাথিং, কিছুই ছিল না সেখানে। এ স্টায়ারিং মিনস মুভমেন্ট, কোনো আন্দোলন ছিল না, কোনো নড়াচড়া ছিল না, অর্থাৎ কিছুই নড়ছিল না চারিপাশে। ইন দ্য স্টিল ডার্ক নাইট, স্টিল মানে নিস্তব্ধ, ডার্ক নাইট মানে অন্ধকার রাতে, অর্থাৎ এই স্তব্ধ আধার রাতে কবি কোনো কিছুর নড়নচড়ন পেলেন না। অর্থাৎ এই যে প্রথম অংশ আমরা পড়ে ফেললাম, সেখানে স্টিল এবং ডার্ক এই শব্দ দুটো আসলে মিস্টেরিয়াস একটা সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার তৈরি করেছে। এবং সেই সুপারন্যাচারাল যে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে রাতের বেলায়, স্তব্ধ রাত, যেখানে প্রায় বাতাসও যেন ছিল না, সেই জন্য স্টিল কথাটা তিনি ব্যবহার করেছেন। অথচ তিনি শিওরলি শুনলেন কেউ যেন নক করলো। এটা আমাদের মধ্যে একটা সেন্স অফ থ্রিল, সেন্স অফ সাসপেন্স তৈরি করছে, আমাদের মধ্যে একটা অদ্ভুত বিস্ময়, রহস্য এবং সুপারন্যাচারাল একটা ওয়ার্ল্ড তৈরি করছে। এই অংশটার বাংলা মানে আরো একবার দেখে নেব। সামওয়ান কেম নকিং, কেউ টোকা দিয়েছিল এসে। অ্যাট মাই উই স্মল ডোর, আমার ক্ষুদ্র ছোট দরজাতে। সামওয়ান কেম নকিং, কেউ টোকা দিয়েছিল এসে। আই এম শিওর শিওর শিওর, আমি নিঃসন্দেহ তাতে। আই লিসেন্ড আই ওপেন্ড, আমি শুনলাম আমি খুললাম। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি বাঁ দিকে আর ডান দিকে তাকালাম। বাট নট দেয়ার ওয়াজ এ স্টায়ারিং, কিন্তু কিছুই নড়ছিল না চারপাশে। ইন দ্য স্টিল ডার্ক নাইট, স্তব্ধ আঁধার রাতে। নেক্সট অংশ, অনলি দ্য বিজি বিটল, কেবলমাত্র একটা ব্যস্ত গুবরে পোকা। বিটল মানে এ কাইন্ড অফ ইনসেক্ট, গুবরে পোকা। ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, ট্যাপ ট্যাপিং হচ্ছে শব্দ, ট্যাপ ট্যাপিং মানে গুবরে পোকার দেওয়ালে ঠকঠকানোর শব্দ। আসলে কবি এখানে অডিটরি এবং ভিজুয়াল এই দুটো সেন্সেশনকে মিশিয়ে দিয়েছেন। তাহলে অনলি দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল মানে ব্যস্ত গুবরে পোকা দেওয়ালে ঠকঠকাচ্ছিল। ট্যাপ ট্যাপিং মিন্স বিটিং। অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল, অনলি দ্য ক্রিকেট হুইসলিং while the dewdrops fall. So I know not who came knocking at all, at all, at all. Only from the forest, কেবলমাত্র বনের দিক থেকে। The screech owl's call, screech owl বলতে আসলে লক্ষ্মী পেঁচাকে বোঝানো হয়। টিপিক্যাল আউল অফ দ্য জেনাস মেগাস্কপস, তাকে বলা হয় স্ক্রিচ আউল। এবং এই ফ্রম দ্য ফরেস্ট বনের দিক থেকে, বন হচ্ছে গভীর এবং রহস্যময়তার প্রতীক, সিম্বল অফ ফরেস্ট ইজ দ্য সিম্বল অফ ডার্কনেস, ফরেস্ট ইজ দ্য সিম্বল অফ মিস্ট্রি। ফলে বনের দিক থেকে কেবলমাত্র লক্ষ্মী পেঁচার ডাক আসছিল। এই বনের দিক থেকে কোনো কিছু আসা মানেই সামথিং মিস্টেরিয়াস অর মিস্ট্রিজ আর গোয়িং টু হ্যাপেন। কবি সেটার জাস্ট ইঙ্গিত দিয়েছেন। এবং এই কবিতায় কোনো কিছু পরিষ্কার করে না বলে কেবলমাত্র হিন্ট এবং সাজেশন দেওয়া, এবং এই সাউন্ডগুলো যেগুলো পরিপূরক বা কমপ্লিমেন্টারি সাউন্ড হিসাবে কাজ করেছে, সেগুলো আসলে এই রহস্যময়তাকে আরো বেশি গভীরতর করেছে। দ্য স্ক্রিচ আউলস কল, লক্ষ্মী পেঁচার ডাক, টিপিক্যাল আউলের ডাক। আউলের ডাক হচ্ছে হুটিং। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, শুধু ঝিঝির ডাক সিজ দেওয়া শোনাচ্ছিল। হুইসল মানে সিজ দেওয়া। while the dew drops fall, ডিউ ড্রপস রেফার্স টু ড্রপস অফ ডিউ, শিশির বিন্দুর পতনের শব্দ। যখন শিশির পড়ছিল তার পতনের শব্দ, কেবলমাত্র ঝিঝি পোকার ডাকের সঙ্গে সঙ্গে, শিশির সঙ্গে সঙ্গে। আর লক্ষ্মী পেঁচার ডাক ছাড়ছিল জঙ্গল থেকে শুধু। সো আই নো নট, তাই আমি বলতে পারবো না, তাই আমি জানি না। হু কেম নকিং, কে টোকা দিয়েছিল এসে। অ্যাট অল, অ্যাট অল, অ্যাট অল, আমি জানি না আদু, আদু, আদু। ফলে এই যে থ্রাইস রিপিটেশন, এটা এখানেই এসে আমরা কেবলমাত্র বুঝতে পারছি দ্য স্পিকার রিয়েলাইজেস দ্যাট নো ওয়ান ইজ অ্যাকচুয়ালি অ্যাট হিজ ডোর, দো হি ওয়াজ শিওর শিওর শিওর। কনফিউজড, দ্য স্পিকার স্টেটস দ্যাট হি হ্যাজ নো ক্লু হু হ্যাজ নকড অন হিজ ডোর।
তিনি জানেন না কে তার দরজায় টোকা দিয়েছে, কিন্তু কেউ যে ছোট দরজায় টোকা দিয়েছিল এসে, এটা তিনি নিশ্চিত ছিলেন। ফলে এই কন্ট্রাস্ট, যে কেউ একজন এসেছিল তিনি নিশ্চিত, কিন্তু তিনি বলতে পারছেন না কে এসেছিল, এটাই এই কবিতার একটা রহস্য। এবং সেই রহস্য আরো বেশি ঘনীভূত হয়েছে এই সাউন্ডের সাজেশনের দ্বারা। এখানে অনেকগুলো সাউন্ড আমরা পেলাম: ট্যাপ ট্যাপিং অফ দ্য বিটল, স্ক্রিচ আউলস কল, ক্রিকেটস হুইসলিং, দ্য ফল অফ ডিউড্রপস, অ্যান্ড অবভিয়াসলি দ্য নকিং অফ সামওয়ান। ফলে এখানে একটা ভিজুয়াল ইমেজারি যেমন কবি দেখাচ্ছেন, দরজা খোলার পরে জঙ্গলের একটা দৃশ্য, আর ঠিক তেমনিভাবে এই শব্দগুলো অডিটরি ইমেজ এই কবিতার মিস্ট্রিজ এবং সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার তৈরিতে সাহায্য করেছে। ফ্রেন্ডস, দ্য ওয়ার্ডস দ্যাট উই হ্যাভ লার্নড: উই মিন্স ভেরি স্মল, নট মিন্স নাথিং, স্টায়ারিং মানে মুভমেন্ট। এই কয়েকটি লাইনের বাংলা মানে আমরা আবার একবার দেখে নেব। অনলি ফ্রম দ্য ফরেস্ট, কেবলমাত্র জঙ্গল থেকে বা বন থেকে, দ্য স্ক্রিচ আউলস কল, লক্ষ্মী পেঁচা ডাক ছাড়ে, অনলি দ্য ক্রিকেট হুইসলিং, শুধু ঝিঝি ডাকে সিজ দিয়ে, হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশির পড়ে, সো আই নো নট হু কেম নকিং, তাই আমি জানি না কে টোকা দিয়েছিল এসে, অ্যাটল অ্যাটল অ্যাটল, জানি না আমি আদৌ আদৌ আদৌ। So friends, we will now discuss a few things about this poem Someone. The poem Someone by Walter de la Mare is very reminiscent of his poem The Listeners. Listeners কবিতার সঙ্গে এই কবিতার একটা মিল আমরা পাচ্ছি। Supernatural atmosphere is created in the poem in a fine way. ফলে এই কবিতায় কোলরিজিয়ান যে সুপারন্যাচারাল ওয়ার্ল্ড, যেখানে খ্রিস্টাবেল কবিতায় জেরাল্ডাইন নামক গোস্টের রেফারেন্স রয়েছে, কিংবা অন্যান্য কবিতায় যেখানে একদম ক্রুড ওয়েতে ঘোস্ট বা ফ্যান্টমকে দেখানো হয়, বা অন্যান্য সুপারন্যাচারাল স্টোরিগুলোতে, এই কবিতায় কিন্তু সেইভাবে প্রকাশ ঘটেনি। এটা একটা ফাইন ওয়েতে কবি এই সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ারটা কেবলমাত্র তৈরি করেছেন। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই কবিতায় কবি আসলে আমাদের তার অভিজ্ঞতার কথা বলেছেন, স্পিকারের অভিজ্ঞতার কথা বলেছেন প্রকৃতির এই শব্দগুলোর পরিচিতির মাধ্যমে। The poem is about a day in which the poet hears the ringing of his bell or knocking at his door, and on opening the door he finds no one but the sounds of nature. প্রকৃতির শব্দ কেবলমাত্র তিনি শুনতে পেয়েছেন। He undergoes the feeling of confusion as to who had rung his doorbell or knocked. কে যে টোকা দিয়েছিল, কে যে তার দরজায় এসেছিল, তিনি জানেন না, একটা কনফিউশন তৈরি হয়েছে। দ্য পোয়েম ইজ ফাউন্ড সারাউন্ডেড বাই মিস্টেরিয়াস থিম। তাই কবিতায় একটা রহস্যময় তার বিষয়বস্তু ঘিরে রয়েছে কবিতাটাকে। ইট ক্যান বি ইনফার দ্যাট দ্য নকিং অফ দ্য ডোর ইজ সিম্বলিক অফ দ্য কল অফ নেচার। আমরা প্রতীকীভাবে বলতে পারি আসলে এই যে দরজায় টোকা পড়েছিল সেটা ছিল কার ডাক? না, প্রকৃতির ডাক। Humans in their practical life are so bound by the artificialities that they have stopped considering the beauty of nature. কবি যেন এখানে বলতে চাইছেন মানুষ তার পার্থিব জীবনে, বাস্তব জীবনে এতই বেশি কৃত্রিমতা দিয়ে ঢাকা এবং মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সঙ্গে এত বেশি পরিমাণে তারা যুক্ত হয়ে গেছে যে যেন প্রকৃতির সৌন্দর্য যে রয়েছে সে সম্বন্ধে তারা যেন বধির, তারা শুনতে পায় না, বা প্রকৃতির দৃশ্য তারা দেখতে পায় না। হেন্স নেচার টেক্স দ্য লায়াবিলিটি অফ কলিং হিউম্যানস। তাই প্রকৃতি নিজে থেকেই দায় নিয়েছে, দায়িত্ব নিয়েছে মানুষকে ডাকার। অ্যান্ড এক্সপোজিং দেম টু ইটস বিউটি ইন এ মিস্টেরিয়াস ওয়ে। এবং রহস্যময়ভাবে প্রকৃতি তার নিজের সৌন্দর্য নিজে প্রকাশিত করে। ফলে কবিতা আমরা সামওয়ান কবিতা পড়ে ফেললাম। সামওয়ান কবিতায় আমরা পাচ্ছি দ্য পোয়েট হিয়ার্স এ নকিং অ্যাট হিজ ডোর, অন ওপেনিং দ্য ডোর দ্য পোয়েট ফাউন্ড নো ওয়ান নিয়ার বাই, দ্য সাউন্ড অফ দ্য নাইট অ্যাড টু দিস মিস্ট্রি, হি হিয়ার্স অনলি দ্য সাউন্ড অফ দ্য বিটল, দ্য স্ক্রিচ আউল অ্যান্ড দ্য ক্রিকেট।
So the poet is confused as he had no idea who had knocked at his door. The last line of the poem helps to recognize the sound of knocking by repeating the word at all 3 times. At all. The repetition of the word emphasizes that there was nobody at his doorstep, and this is the summary of the poem. And if we judge the title of the poem, we must see, number one, someone indicates a vague person whose identity is not sure, যার পরিচয় আমাদের কাছে পরিষ্কার নয়, প্রথমত। দ্বিতীয়ত, এই সামওয়ান, এই মিস্টেরিয়াস আইডেন্টিটি সুপারন্যাচারাল যে অ্যাটমসফিয়ার তৈরি করেছে এই কবিতা, তার সঙ্গে ভীষণ সামঞ্জস্যপূর্ণ। তৃতীয়ত, এই টাইটেল সামওয়ান from the very beginning to the end creates a kind of mystery which is amalgamated with nature. So the title someone is just and appropriate. So friends, I think this discussion is very helpful to you, and if you are new to my channel, please subscribe, like and comment. Thank you.